বঙ্গভবনের দপ্তরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম দিন, নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনে প্রস্তুত ইসি। যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে কোনো মামলা করছে না সরকার। পরেও যদি কোনো কিছু থেকে থাকে সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। রাষ্ট্র কাঠামো পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ, দেশ এগিয়ে নিতে আমলাতান্ত্রিক ধীর গতি কাটানোর তাগিদ। এই ধীর গতিতে র্যাপিডলি জনগণের প্রত্যাশা পূরণ করে একটা সরকারকে ফাংশন করানো বেশ চ্যালেঞ্জিং। জ্বালানির সংকট কাটাতে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার, আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের ফোন আলাপ। রক্তের জরুরি প্রয়োজন পুঁজি করে সামাজিক যোগাযোগে প্রতারণা, দাতা সেজে অর্থ হাতিয়ে সটকে পড়ছে প্রতারক। দশ পেরিয়ে 11তে নিউজ 24, ভালোবাসার এক দশকে হয়ে উঠেছে গণমানুষের কণ্ঠস্বর। নিউজ 24 আমাদের সবার সামনে এই সত্য এবং নির্ভুল খবরগুলো তুলে ধরে। অবশ্যই নির্ভরযোগ্য একটা জায়গা, যে সঠিক তথ্য এবং সঠিক নিউজটা তারা প্রচারণা করে। সঠিক খবরটা যাচাই করার জন্য নিউজ 24। স্বাগত নিউজ 24 সংবাদে আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি নাফিসা হক এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। চলে যাচ্ছি পুরো খবরে। দায়িত্ব নেওয়ার পর বঙ্গভবনে প্রথম অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। দিনের শুরুতে প্রশাসনিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। সকালে বঙ্গভবন পৌঁছালে তাকে জানানো হয় উষ্ণ অভ্যর্থনা। মঙ্গলবার সকালে রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথম বঙ্গভবনে আসেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি অশ্বারোহী দল বরণ করে নেয় তাকে। বঙ্গভবনের ক্রিডেন্সিয়াল মাঠে গার্ড অব অনার গ্রহণ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এ সময় রাষ্ট্রপতিকে ফুল দিয়ে বরণ করেন বঙ্গভবনের কর্মকর্তারা। পরে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয়ে দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তিনি। প্রথম দিনেই নিয়মিত প্রশাসনিক কার্যক্রমে অংশ নেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন প্রশাসনিক ও সাংবিধানিক বিষয় নিয়ে মতবিনিময় করেন তিনি। রাষ্ট্রপতির দপ্তরের চলমান কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় ব্রিফিংও গ্রহণ করেন হাফিজউদ্দিন আহমেদ। প্রথম কার্যদিবসে প্রয়োজনীয় দাপ্তরিক নথিতেও স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। দুপুরে ডেপুটি স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে কথা জানান সিসিএএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, এখনো দিনক্ষণ ঠিক হয়নি। ভোটার তালিকার জন্য এরই মধ্যে চিঠি দিয়েছেন তারা। মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায়ের পর নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে ইসি। এরই অংশ হিসেবে সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনাররা। যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। কারণ আমাদের আবার স্থানীয় সরকার নির্বাচনের একটা প্রস্তুতির ব্যাপার আছে, আমাদের ওইদিকে ব্যস্ততা আছে। সুতরাং এটা আমরা করে ফেলবো, এটার জন্য আমরা প্রস্তুত আছি। রাষ্ট্রপতির দায় মুক্তি কেবল দায়িত্ব পালনকালে থাকে। সরকার মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে কোনো মামলা করছে না। সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জায়েদুর রহমান। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে পুলিশের স্নাইপার রাইফেল ও 7.62 বুলেট ব্যবহার প্রমাণিত। এ নিয়ে তদন্তের কোনো প্রয়োজন নেই। শারীরিক অসুস্থতায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সোচ্চার এনসিপি, জামায়াত সহ বিরোধী পক্ষ। তার বিরুদ্ধে মামলার আবেদনের পাশাপাশি গ্রেপ্তারের দাবিও উঠেছে। সংবিধানের 51 ধারা অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময় তাকে আদালতের কাছে জবাবদিহি করতে হয় না। এমনকি মামলা কিংবা গ্রেফতারি পরোয়ানাও জারি করতে পারে না আদালত। রাষ্ট্রপতির পদ ছাড়বার পর শাহাবুদ্দিনের সেই সুরক্ষা থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিং এ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, রাষ্ট্রপতি যে সাংবিধানিক দায় মুক্তি ভোগ করেন তা কেবল তার দায়িত্ব পালনকালে কার্যকর থাকে। মেয়াদ শেষ হওয়ার পর তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে সরকারের পক্ষ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না। দায় মুক্তির ব্যাপারটা নিয়ে একটু বিভ্রান্তি আছে। বাংলাদেশের একজন মানুষ তার পদে থাকাকালীন সময় কোনো লিগ্যাল ইস্যু ফেস করবেন না রাষ্ট্রপতি। উনি যতদিন পদে আছেন
উনি যখন পদে নেই, সেটা আগে করা ওনার কোন রকম কোন যদি মিসকন্ডাক্ট, এটা আমি এই রাষ্ট্রপতির কথা বলছি না, এনি প্রেসিডেন্ট আগে করা কোনো বিষয় এবং পরেও যদি কোনো কিছু থেকে থাকে, সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। তো সরকার কিছু করছে না, আমি এটুকু আপনাকে নিশ্চিত করতে পারি। আরেক প্রশ্নের জবাবে ডক্টর জাহেদ বলেন, জুলাই অভ্যুত্থানে পুলিশের হাতে থাকা টাইপ 56 রাইফেল, যেটাকে চাইনিজ রাইফেল বলা হয়, এটার বুলেট 7.62। পুলিশ প্রকাশ্যেই এটি ব্যবহার করেছে, তাই এটা নিয়ে তদন্তের প্রয়োজন নেই বলে জানান তিনি। F-36 এর প্রবলেম কি? ওটার রেঞ্জ অনেক লম্বা, 400 মিটার 500 মিটার পর্যন্ত এটা লেথাল রেঞ্জ থাকে। আপনার গুলি যখন মিস হয়, সেটা বহু দূরে মানুষকে হত্যা করতে পারে। সেজন্য পুলিশের হাতে, স্পেশাল পুলিশের হাতে থাকতে পারে, কিন্তু সাধারণ পুলিশের হাতে এই অস্ত্র থাকে না। ওই অস্ত্র হরদম পুলিশ ব্যবহার করেছে এবং ওটার বুলেটই 7.62। তদন্ত বলতে সোকল যে তদন্ত ইন্ডিকেট করা হয়, সেই তদন্তের কিছু নাই। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরো বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে প্রচারণা আছে আন্দোলনের পক্ষের মানুষ হাসিনা সরকারকে বিপদে ফেলতে স্নাইপার দিয়ে গুলি করে মানুষ মেরেছে, যা একেবারেই ভুল। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বিএনপি সরকারের মাত্র 5 মাস শেষ হয়েছে, এর মধ্যেই সামনে এসেছে নানান চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলছেন, ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর এদিকে দেশ এগিয়ে নিতে আমলাতান্ত্রিক ধীর গতি কাটিয়ে ওঠার তাগিদ দিলেন সড়কমন্ত্রী। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। সরকার গঠনের পর 18 ফেব্রুয়ারি সচিবালয় অফিস দিয়ে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর থেকে সকাল 9টার আগেই অফিসে উপস্থিত হন তিনি। প্রশ্ন হলো, মন্ত্রী এবং প্রশাসনিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সাথে কতটা তাল মেলাতে পারছেন। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, দীর্ঘদিন পর গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেয় মানুষের প্রত্যাশা অনেক। যেহেতু মানুষ একটা বড় ম্যান্ডেট দিয়েছে এই সরকারকে, সো তার এক্সপেকটেশন অনেক বেশি। আমরা জনগণকে আরেকটু ধৈর্য ধরতে অনুরোধ করব। 3 মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দেশ এগিয়ে নিতে প্রশাসনিক সংস্কার জরুরি। ধীর গতিতে র্যাপিডলি জনগণের প্রত্যাশা পূরণ করে একটা সরকারকে ফাংশন করানো বেশ চ্যালেঞ্জিং। এদিকে সরকার গঠন করেই অগ্রাধিকার ভিত্তিতে মন্ত্রীদের 180 দিনের কাজের পরিকল্পনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। চলছে সেই হিসেব। ওনার যদি কখনো মনে হয় যে কেউ ভালো পারফর্ম করতে পারছেন না, তার জায়গায় দপ্তর পুনর্বন্টন অথবা নতুন কাউকে দেয়া, এগুলো যদি প্রয়োজন মনে করেন, তিনি সেটা করবেন। একটি সরকারের সফলতা বা ব্যর্থতা বিশ্লেষণ করতে 5 মাস যথেষ্ট নয়, মত বিশ্লেষকদের। একটি নতুন সরকার, 17 বছর পর রাষ্ট্র ক্ষমতায় বিএনপি, বয়স মাত্র 5 মাস। এরই মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক, প্রশাসনিক সহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। সরকার প্রধানের ঐকান্তিক নিষ্ঠায় এগুলো উতরে ওঠার চেষ্টা দৃশ্যমান। প্রয়োজন পুরো মন্ত্রিসভার সততা, দক্ষতা, পরিশ্রম এবং নিষ্ঠা। একটি সরকারকে সফল হতে হলে সর্বোচ্চ প্রয়োজন প্রশাসনের সহযোগিতা। সবকিছু উচ্চে উঠে এই সরকার কতটা সফল হবে তা দেখার জন্য আরো অপেক্ষা করতে হবে দেশের মানুষকে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন যন্ত্র তৈরিতে সব সহযোগিতা দেবে সরকার। 2টি বিশেষজ্ঞ দলের সঙ্গে সভায় এই আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে নিজ দপ্তরে আরও কয়েকটি বৈঠকে অংশ নেন সরকার প্রধান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সভা করে 2টি বিশেষজ্ঞ দল, যারা দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন তৈরি করেছে। বৈঠকে জানানো হয়, প্রয়োজনীয় অনুমোদন ও ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষা শেষে এগুলো দেশের সব হাসপাতালে ব্যবহারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানির সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। পরে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসার নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে। জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষি শ্রমিক ও গাড়ি চালক নিয়োগে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরে একটি বিশেষজ্ঞ দল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। বৈঠক শেষে মন্ত্রী জানান, মেডিসিন খাতের উন্নয়নের জন্য সিনথেটিক ল্যাব স্থাপনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। আমাদের দেশে মেডিসিনের উপরে ডেভেলপমেন্টের জন্য একটা সিনথেটিক ল্যাবের দরকার, এবং এটা করলে আমাদের প্রোডাকশন কস্ট কমবে এবং রিসার্চ বেড়ে যাবে, এবং কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড ফার্মাসি,
they need this kind of land for their research, and it's very important. সেটার উপরে আজকে আলোচনা হয়। এদিন সচিবালয়ের নিজ দপ্তর থেকে পায়ে হেঁটে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। পরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথেও বৈঠক করেন তিনি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দেশের চলমান জ্বালানি সংকট নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার সরকার প্রধান। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। রাজধানী সহ সারা দেশে চলছে গ্যাসের তীব্র সংকট। সিএনজি স্টেশনগুলোতে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা, আংশিক বা পুরোপুরি বন্ধ রাখতে হচ্ছে অনেক স্টেশন। পাম্প সংশ্লিষ্টরা জানান চাপ অনেক কম, তাই গ্যাস দিতে সময় লাগছে অনেক বেশি। আমরা গ্যাস নিতে পারছি না, লাইনে গ্যাস নাই। গ্যাস কি আসা বিষয়টা তো আমরা কিছুই জানি না, সিরিয়ালে বসে থাকি ঘন্টার পর ঘন্টায়, লাইনে দাঁড়ায় থাকতে হয়। তারপরে আমাদের কাজের সমস্যা হইতেছে, আমরা একটা ডেলিভারি থাকলে এটা ইমার্জেন্সিভাবে দিতে পারি না। এমন সংকটে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পেয়েছেন সহযোগিতার আশ্বাস, জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তার তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ রয়েছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের ত্রুটির কারণে এমন পরিস্থিতি। চলছে মেরামত কাজ, সবকিছু স্বাভাবিক হতে সময় লাগবে আরো কয়েকদিন। আলটিমেট সলিউশন হচ্ছে ল্যান্ড বেস এলএনজি টার্মিনাল। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। হাসপাতালের বেডে মুমূর্ষ রোগী আর বাইরে রক্তের জন্য স্বজনদের ছোটাছুটি। মানুষের এমন অসহায় মুহূর্তের সুযোগ নিচ্ছে অসাধু চক্র। সোশ্যাল মিডিয়ায় পোস্ট কিংবা সাহায্য চাইলে সক্রিয় হয়ে ওঠে তারা। ভুয়া রক্তদাতা সেজে গাড়ি ভাড়া দাবি কিংবা নাস্তার কথা বলে টাকা নিয়েই কেটে পড়ছে চক্রটি। দর্শক, এই ভোগান্তির চিত্র মাহমুদুল হাসানের ক্যামেরায় তুলে ধরেছেন আমাদের সহকর্মী মাসুদ সুমন। গেল বৃহস্পতিবার গাজীপুরের কালীগঞ্জ থেকে মুমূর্ষু অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে দ্রুত পিজি হাসপাতালে ছুটে আসেন রানা সরকার। চিকিৎসকরা জানান জরুরি ভিত্তিতে প্রয়োজন 14 ব্যাগ রক্ত, সময় কম, দুশ্চিন্তা আকাশচুম্বী। উপায় না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জরুরি রক্তের পোস্ট দেন রবিউল, কিন্তু রক্তের ব্যবস্থা হওয়ার আগেই তার ফোনে হানা দেয় প্রতারক চক্র। একটা ফোন আসলো আমার কাছে, তারা বলতেছে আমি 6 জন ডোনার আছে, আমি পাঠাই দিতেছি, আপনি ম্যানেজ করেন আর 2000 টাকা তাড়াতাড়ি আমাকে বিকাশ করেন। একই নির্মম বাস্তবতার শিকার খুলনা থেকে পঙ্গু হাসপাতালে আসা রকিবুল ইসলামও। একজনকে বললে দেখা যায় আরো 2-3 জন আসতেছে। রক্তের আড়ালে এই সিন্ডিকেটের অনুসন্ধানে নামে নিউজ 24 উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাত্র একদিনেই সামনে আসে এমন অন্তত 50টি অভিযোগ। টাকা পাঠানোর পর আর কোনো খোঁজ নাই, তারা এভাবে মেসেজ সিনও করতেছে না, ব্লক করে। অবশ্যই আইনের আশ্রয় নেবেন, আইনের আশ্রয় নিলে পুলিশ তদন্ত করে সেই সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে শনাক্ত করতে সক্ষম। জরুরি মুহূর্তে রক্তের অভাব যেমন রোগীর প্রাণ কেড়ে নিতে পারে, তেমনি এমন জঘন্য প্রতারণা ভেঙে দিচ্ছে অসহায় মানুষের শেষ আশাটুকু। এক ব্যাগ রক্তে যেমন বেঁচে যায় একটি প্রাণ, তেমনি সামান্য একটি অবহেলায় হতে পারে বড় ধরনের ক্ষতি। তাই এই গুরুত্বপূর্ণ সময়ে রক্ত খোঁজার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কাউকে বিশ্বাস না করাই হবে বুদ্ধিমানের কাজ। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। দশক 10 পেরিয়ে গৌরবের 11 বছরে পা রেখেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ 24। সময় বদলেছে সংবাদ প্রচারের ধরন, কিন্তু সত্যের প্রতি বদলায়নি অঙ্গীকার। সেই অঙ্গীকারের দায় থেকে সবার ভালোবাসায় এই চ্যানেল হয়ে উঠেছে গণমানুষের কণ্ঠস্বর। গত 1 দশকে নিউজ 24-এর গৌরবময় পথ চলার গল্প নিয়ে রিশাদ হাসানের প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন শেখ জালাল। এটি শুধু একটি সংখ্যা নয়, এটি সময়ের মাপকাঠি, প্রতিশ্রুতির ধারাবাহিকতা, বিশ্বাসের আরেক নাম।
11 বছরে বদলেছে প্রযুক্তি, বদলেছে সংবাদ পরিবেশনের ভাষা, বদলেছে দর্শকের অভ্যাস, কিন্তু বদলায়নি একটা বিষয়, সত্যের প্রতি অঙ্গীকার। বিশ্বজুড়েই কিন্তু গণমাধ্যম এক ধরনের রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। পাশাপাশি আছে নানা রকম গুজব, গুঞ্জন, অপতথ্য, কিন্তু এর মধ্যেই কিন্তু নিউজ 24 বস্তুনিষ্ঠ সত্য সংবাদ প্রকাশ করে দর্শকের হৃদয় জয় করেছে। রাজনীতি, অর্থনীতির পাশাপাশি গণমানুষের যে ভোগান্তি, দুঃখ, দুর্দশা সেগুলো তুলে ধরে নিউজ 24 সমাজের দর্পণ হিসেবে কাজ করছে। কারণ কি? কারণ একটাই, কারণ আমাদের দায়বদ্ধতা বাংলাদেশের প্রতি, বাংলাদেশের জনগণের প্রতি। সবার কাছে প্রত্যাশা আমাদের অগ্রযাত্রায় আপনারা পাশে থাকবেন, কারণ আমরা বিশ্বাস করি দর্শকরাই হচ্ছে নিউজ 24 এর প্রাণ। এই 11 মানে সংবাদকর্মীর নির্ঘুম রাত, ক্যামেরার লেন্স, মাইক্রোফোনের ওপাশে মানুষের কণ্ঠ আর দর্শকের অটুট আস্থা। গৌরবের 11, বিশ্বাস, আস্থা আর নির্ভরতায় নিউজ 24। দেশের বাজারে বিক্রি হওয়া 34টি টুথপেস্টের মধ্যে 26টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার খবরে তৈরি হয়েছে উদ্বেগ। বিষয়টি খতিয়ে দেখতে 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। প্রতিবেদন দিতে হবে 15 দিনের মধ্যে। দিনের শুরুটা একটি টুথব্রাশ আর সামান্য টুথপেস্ট দিয়ে। মুখের পরিচ্ছন্নতা আর সুস্থতার জন্য যে পণ্যটির উপর প্রতিদিন ভরসা করেন কোটি মানুষ, সেই টুথপেস্টেই যদি মিশে থাকে ক্ষতিকর সূক্ষ্ম প্লাস্টিক কণা, তাহলে সেই ভরসা কতটা নিরাপদ? এমনই এক উদ্বেগ সামনে এনেছে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ESDOর গবেষণা। আর তারপর থেকেই দেশ জুড়ে শুরু হয়েছে আলোচনা, সমালোচনা। সংস্থাটির দাবি, দেশের বাজারে পরীক্ষা করা 34টি টুথপেস্টের মধ্যে 26টিতেই পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক। প্রতি 100 গ্রাম টুথপেস্টে শনাক্ত হয়েছে 200 থেকে 320টি পর্যন্ত ক্ষুদ্র প্লাস্টিক কণা। উদ্বেগের বিষয়, শিশুদের জন্য তৈরি 6টি টুথপেস্টের 4টিতেও মিলেছে এই কণা। গবেষকদের মতে মাইক্রোপ্লাস্টিক মানবদেহে প্রবেশ করে দীর্ঘমেয়াদী বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। সেজন্যই এই গবেষণার ভিত্তিতেই তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট হলে 3 সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেন আদালত। শুনানি অন্তে মাননীয় বিচারপতি রুল দিয়েছেন এবং একটি ডাইরেকশন দিয়ে সায়েন্স ল্যাবরেটরির একজন, বুয়েটের একজন এবং বিএসটিআর একজন, এই 3 জনকে 15 দিনের মধ্যে একটা রিপোর্ট প্রদান করার জন্য বলছে। তদন্ত প্রতিবেদনের উপর নির্ভর করছে পরবর্তী কি ব্যবস্থা নেওয়া হবে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। দর্শক, নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।